হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু দারুণ দুটো ঘটনা আছে, সবাইকে বলবো তাড়াতাড়ি লাইক করে দাও। হ্যাঁ, অলরেডি করে দিয়েছো আমি জানি, যারা এখনো পর্যন্ত করনি তাড়াতাড়ি করে নাও। আর হ্যাঁ, বেশি বেশি করে কিন্তু ঘটনাগুলো শেয়ার করতে থাকো, কারণ আমি এরকমই কিছু ঘটনা তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি। আর তোমাদেরকে আমি বলি যাতে তোমরা কোনো রকমভাবে কোনো বিপদে না পড়ো। আচ্ছা, চলো এবার আমি সোজা আজকে ঘটনায় যাব। আজকের ঘটনাটা আমি তোমাদেরকে বলবো, জাস্ট তোমরা ঘটনাটা শোনো। এত হোটেলের ঘটনা পেয়েছি, এত ঘটনা পাচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু নেক্সট উইকে সেম পুরীরই আরও একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যে ঘটনাটা প্রথম আমি বলবো, সেই ঘটনাটা হচ্ছে পুরীর আমরা নতুন একটা হোটেলের হদিশ পেয়েছি। দেখো, দীঘা বলো, পুরী বলো, মন্দারমণি, দার্জিলিং, ডুয়ার্স, যেখানেই বলো না কেন, এত যে হোটেল হন্টেড, সেগুলো কিন্তু আমি খোঁজ করি না, আমাকে কিন্তু তোমরাই বলো। তোমাদের সাথেই সেই অভিজ্ঞতাগুলো হোটেলে গিয়ে হয়। তোমরা আমাকে বলো, দিদিভাই এই হোটেলে এইটা হয়েছে, তুমি এই ঘটনাটা শেয়ার করো। অনেকেই তোমরা বলো, দিদিভাই নামটা বলো, আমি বলে দিই। অনেকে বলো নাম বলো না দিদিভাই, আমি সেই নামগুলো বলি না। এবার যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই হোটেলের নামগুলো ডিরেক্ট বলা একদমই উচিত না, যদিও আমি অনেক হোটেলের নাম আগে বলেছি, কিন্তু তোমরা যারা হোটেলের নাম জানতে আগ্রহী আছো, আমি মনে করি সববার জেনে রাখাটা ভালো। এটা নিজেদের সেফটির জন্য, আমি কারোর ব্যবসা কখনোই ক্ষতি করতে চাই না। এবার দেখো, একটা হোটেলে সব কিন্তু রুম খারাপ হয় না, বেসিক্যালি একটা দুটো রুম কিন্তু হন্টেড থাকে। এবার দেখো, আমরা তো সবাই দীঘাপুরি ঘুরতে যাই, সবাই কি আর এরকম কোনো হয় যে আমরা হন্টেড হোটেলে চলে গেছি, সবার সাথে কি একরকম এক্সপিরিয়েন্স হয়? কখনোই হয় না। তো আমি একটাই কথা তোমাদের বলবো, তোমরা আজকের ঘটনাটা শোনো, সাবধান হও, এইটুকুনি তোমাদের আমি বার্তা দিতে পারি। তাহলে চলো ঘটনায় যাই। আজকের ঘটনাটা আমাকে এক দাদাভাই পাঠান। ওনার নাম আমি এখানে হাইট রেখে ওনার নাম আমি কাল্পনিক একটা নাম দেব। দাদাভাই বলেছেন যে, সোনা দিদিভাই আপনি আমার নামটা নেবেন না। আর আমি আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে আমি গেছিলাম পুরীতে, আর এরকম একটা অভিজ্ঞতা হবে আমি সত্যি ধারণাও করতে পারিনি। কারণ পুরী আমি একবার না, বহু বছর ছোটোবেলায় মা বাবা আমাকে পুরী নিয়ে যেত। এখন মা বাবা যেহেতু উনি বৃদ্ধা হয়েছেন, এখন ওনারা আমাকে বলে যে বাবা একটুখানি পুরী নিয়ে চল। কারণ পুরী তো স্বর্গের দুয়ার, পুরী যাওয়া হচ্ছে চার ধামের মধ্যে একটা ধাম হচ্ছে পুরী যাওয়া। এবার যারা চার ধাম তীর্থ করতে পারে ভালো, যারা পারে না তারা পুরী যায়। পুরী হচ্ছে স্বর্গের দুয়ার, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার ঘটনাটা বলি। আমাদের দাদাভাই বলেন, আমরা 2015 পুরী গেছিলাম আমার মাকে আর বাবাকে নিয়ে। বাবা মায়ের বয়স হয়েছে, এবার অনেক দিন ধরে আমাকে মা বলছে যে বাবু তোর অফিস যদি ছুটি হয় তাহলে চল না পুরী যাই, একটুখানি আমাদের নিয়ে চল না। বাবা কবে মারা যাব, অনেক তো গেছি যখন শরীরে জোর ছিল, অল্প বয়স ছিল, এখন আর তো যেতে পারবো না, একটু কষ্ট করে নিয়ে যাবি, এই বছরটা নিয়ে চল, এরপরে আর যেতে চাইবো না। আর এই প্রসঙ্গে দাদাভাই এইটাও বলে রেখেছেন, পুরী থেকে আসার পর 2 মাসের মাথায় কিন্তু মা মারা যান। আচ্ছা, সে শোনার ওই একটাই হয়তো ইচ্ছা ছিল। তো আমাদের দাদাভাই বলেন যে দিদিভাই আপনাকে যে আমি আজকে ঘটনাটা লিখছি, রীতিমতো আমার চোখ দিয়ে অঝরে জল এমনিই বেরোচ্ছে। মায়ের কথাগুলো মানে চোখের সামনে মায়ের মুখটা, আর সেই সময়টা যখন মা আমাকে বলেছিল দুপুরে খেতে দিতে দিতে যে বাবু একবার নিয়ে চল, খুব পুরী যেতে ইচ্ছা করছে। যাই হোক, হয়তো জগন্নাথ দেবের ইচ্ছে ছিল মৃত্যুর আগে একবার শেষবার ঘুরে যাক পুরী ধামে এসে। তো আমাদের দাদাভাই বলে, আমি মাকে বললাম যে ঠিক আছে, এত করে যখন যেতে চাইছো তাহলে আমি দেখছি অফিসে যদি ছুটি দেয় 5 দিনের জন্য নিয়ে যাব। তো মা বলল ঠিক আছে।
এবার ছুটি দেবে কি দেবে না সেটা তো ভেবে বলিনি, আগে থাকতে বলে দিয়েছি। মায়ের মুখে চোখে খুব খুশি। মা কোনো রকমে উঠে, হাঁটা চলায় অসুবিধা ছিল, গিয়ে বাবাকে বলল, জানো বাবু বলেছে পুরী নিয়ে যাবে, বাবু অফিসে ছুটির জন্য দরখাস্ত দিচ্ছে, যদি ছুটিটা হয়ে যায় তাহলে বাবু বলেছে পুরী নিয়ে যাবে। তো আমার বাবা তখন বলল, ভালো কথা তো, পুরী তো আমারও যেতে খুব ইচ্ছা করে, কিন্তু কি বলবো, ছেলেটার উপরে সংসার, আর ছেলেটা অফিস করে, মা বাবা যেটা আলোচনা করে সেটাই করছে। আমি খেতে খেতে শুনলাম। সেদিনকে শনিবার ছিল, আমার সেদিনকে অফিস ছিল, আমি কোনো কারণে একটা যাইনি। পরের দিন রবিবার ছিল, অফিস ছুটিই ছিল। সোমবার দিনকে আমি একদম তৈরি হয়ে অফিসে গেলাম। গিয়ে অফিসে আমি স্যারকে বললাম, স্যার সেদিন অফিসে আসেননি, স্যারকে আমি ফোন করে দেখা করার কথা বলি, মানে আমি দেখা করব স্যারকে, সেটা বলি, স্যার আপনার সাথে খুব আর্জেন্ট দরকার, একটু দেখা করব। স্যার আমাকে বললেন যে ঠিক আছে, তুমি অফিস আওয়ার্সের আগে মানে বেরিয়ে যাওয়ার আমাকে একবার কল করো, আমি যদি অফিসের আশেপাশে কোথাও থাকি তাহলে তুমি এসে আমার সাথে যোগাযোগ করো। সেরকমভাবেই ফোন করলাম। স্যার অফিসের বাইরে এসেছিলেন, অফিসে ঢোকেননি, উনি বাইরে কোনো কাজে ব্যস্ত ছিলেন। তো স্যারকে আমি বলতে, স্যার বলল বাবা মাকে নিয়ে পুরী যাবে? একদম বলার কিছু নেই, ঠিক আছে কবে যাবে বলো আমাকে। আমি স্যারকে বললাম, স্যার আমি খুব তাড়াতাড়ি নিয়ে যেতে চাই, কারণ মা বাবার অবস্থাটা এমনি ভালো না, বলছে হয়তো আর যেতে পারবো না কোনো দিন, অনেক দিন ধরে বলবো বলবো করছি। স্যার বলল ঠিক আছে। যাকে স্যার বলাতে আমি যেই দিনকে বাড়ি ফিরলাম, স্যারকে বলে সোমবার মাকে বললাম, মা জামা কাপড় আস্তে আস্তে গোছাতে শুরু করো, আমরা 2-1 দিনের মধ্যে পুরী যাব। মা শুনে বলছে, কি বলছিস বাবু? আমি বললাম হ্যাঁ। বাবাও মুচকি হাসছে বসে। যাকে আমরা বুধবার দিন পুরী রওনা দিলাম, একদম ভোরবেলা হাওড়া গেলাম, হাওড়া থেকে ট্রেন ধরে পুরী। এবার বলি, এবার পুরীতে আমরা যখন যাই তখন হোটেল ভাড়া না এত বেশি চাইছে, মানে সামর্থ্যর বাইরে হয়ে যাচ্ছে। এবার দেখো, বাবা মাকে নিয়ে গেছি, সেখানে 3 দিন থাকবো, বাবা মাকে খাওয়ানোর ব্যাপার আছে। তো আমার বাবা বলল, ও পুরীতে সেরকম খাবার হোটেল বাবু ঠিক আমার ভালো লাগে না, ও ওদের হাতের আমার রান্না, হোটেলে কি নোংরা ঠোংরা পোকা মাকড় ওরা রান্না করে, তুই বাবা এরকম একটা কিছু ঘর নে যেখানে রান্না করবে তোর মা, আমরা খাবো। তো মাকে বললাম, তুমি আবার রান্না করবে মা? মা বলল, আরে কী হয়েছে, এখানে একটা কাজের লোক রাখবি, আমাকে একটু মশলা টশলা বেটে দেবে, একটু বাসন টাসন ধুয়ে মেজে দেবে, আমি রান্না করব, তুই একটু বাজার দিয়ে বাজার করে আনবি। ভালো কথা। আমি বললাম চাকরি, তাহলেও একটা টাকা সেভ হবে, বাইরের খাবারটাও তো অনেক, ওখানে তো সেরকম খাবার থাকে না, আর সেরকম খাবার দাবারও ওরকম পাওয়া যায় না মনের মতো, কিন্তু টাকাটা চলে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো অনেকগুলো হোটেল বাবাকে মাকে নিয়ে একটা অটো করে ঘুরে 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 500 টাকা অটোওয়ালা নিয়ে নিল। লাস্টে গিয়ে নামলাম পুরীর যেখানে বাজার, মানে চৈতন্যদেবের যে স্মৃতিমূর্তিটা আছে ঠিক ওখান থেকে পেছনে চলে গেলে যে বাজারটা বসে, সবজি বাজার মাছ বাজার, ওই দিকটা, কারণ ওই দিকের হোটেল ভাড়াগুলো একটু কম হয় এটা জানি। ওখানে যেতে নামলাম। তো যে অটোওয়ালা ছিল সে অটোওয়ালা বলল, এখানে রুম নেন, এখানে অনেকগুলো হোটেল আছে, এই দিকে না হোটেল ভাড়াগুলো একটু কম, ওরা যা বলবে তার থেকে একটু কম করবেন, ওরা দিয়ে দেবে, দেখবেন এদিকে ফাঁকাই থাকে হোটেল। সত্যি কথা বলতে আমরা বারংবার পুরীর ঘটনায় শুনেছি, ওখানের যে উড়িয়া অটোওয়ালা আছে বা স্থানীয় যারা দোকানদার আছে, আমাদের কলকাতার মানুষের সাথে ব্যবহার খুব খারাপ করে, ঝগড়া তো হয়েই হয় ভাড়া নিয়ে নানা রকম কারণে। কিন্তু আমাদের দাদাভাই বলছেন ওই অটোওয়ালা যে বয়স্ক দাদা ছিলেন খুব ভালো, উনি অ্যাকচুয়ালি উড়িয়া না বাঙালি জানি না, ওনার বিহেভিয়ার কথাবার্তা খুব ভালো। এত হোটেল ঘুরেছি অলিতে গলিতে ঘুরে, উনি নিজে থেকেই বলেছে যে দাদা আরও বেশি হয় আপনি 500 টাকা দেন। আমি 500 টাকাই ওনাকে দিয়েছি। এবার দেখো সেটা বেশি কি কম জানি না, উনি তো পেটের টানেই অটো নিয়ে বেরিয়েছেন। এবার দাদাভাই বলছে, আমাদের সে অটোওয়ালা দাদাভাই নাবি দিয়ে চলে যায় ঠিক সবজি বাজার ঢুকতে ওইখানটা। আমরা নামলাম, নামার পরে কোথায় যাব দেখলাম, হ্যাঁ পাশে পাশে অনেকগুলো হোটেল আছে।
তো একটা হোটেলে উঠলাম, প্রথম ওইখানে হোটেলটা মানে বাজারের ওখানে প্রথম হোটেল ওইটা গেলাম, যেতেই দেখলাম যে না, হোটেল ভাড়া মোটামুটি আমাদের একদম আয়ত্তের মধ্যে। আর তার থেকেও বড় কথা হচ্ছে রুম দেখেও পছন্দ হয়ে যায়, খুবই সুন্দর, একদম পরিষ্কার, ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা কিন্তু রুমটা নিয়ে নিই, একটাই রুম নিই, বড় রুম, আর রান্না বান্না করার সব ব্যবস্থা আছে। ওনাদের ওখানে একটা জিনিস দেখলাম যে বাসন দিয়েছে, একটা বাসনের কিন্তু টাকা ওনারা নেননি, একটা চামচি থেকে সারাশি প্রতি কটা জিনিস একটা ঝুড়ির মধ্যে রাখা ছিল, ওনারা এনে দিল, বললো দেখে নিন আর কিছু আপনাদের কড়াই ঠড়াই লাগবে কিনা। তো মা সব নাবি দেখে বলল না, সবই আছে, কিছু আমাদের লাগবে না। আমার মা বলল বাবু, হোটেলের ওই ছেলেটাকে বল না, একটা ছেলে ওই মানে হোটেল বয়, বললো ওকে বল একটা কমসে কম কাজের মাসি দেখে দিতে। তো ছেলেটাকে বললাম, বলছে হ্যাঁ হ্যাঁ কাজের মাসি আছে, এরকম অনেকেই আসে তো বাসন টাসন মাজার জন্য, মানে কাজের মাসি রাখে। বললো আপনারা রান্না বান্না করুন, অসুবিধা নেই, বিকেলবেলা পাঠিয়ে দেবো, আপনারা বাসন রেখে দেবেন। কত নেবে? 30 টাকা। উনি বাসন মেজে দেবে পার ডে, যেই কদিনের জন্য নেবে 30 টাকা। মা বললো হ্যাঁ হ্যাঁ রাখ রাখ রাখ, 30 টাকা আর কি। তো ঠিক আছে চলো, কাজের লোকও রাখা হয়ে গেল, 3 দিনের জন্য কাজের লোক, ভাবো। এবার সামনেই বাজার, বাবু আমাকে বলল যে বাবা একটু মাছ নিয়ে আসি। ভালো ভালো কথা, আমি আর বাবা দুজনে মিলে গেলাম মাছ আনতে। বেশ দেখলাম সামুদ্রিক মাছ, কম দাম, আমাদের এখানের তুলনায় অনেক কম দাম, তবে বেলা হয়ে গেছে, মাছই ভনভন করছে। আমার ঠিক পছন্দ হচ্ছিল না, বাবু বলল অনেকক্ষণ ধরে পড়ে আছে, শুকিয়ে গেছে, মাছ বাজারে মাছই হবে না, নিয়ে চল। দেখলাম মাছের পেট টিপে বাবা কি বুঝলো, নিয়ে নিলাম। আসলাম, মা প্লেন ওই মাছ আর গরম ভাত, মানে মাছের ঝোল আর গরম ভাত মা রান্না করলো, খেয়ে দিয়ে আর আমরা কেউ বেরোইনি, সবাই ঘুমাচ্ছি। দাদাভাই বলছেন সন্ধ্যাবেলা মাকে বাবাকে বললাম যে চলো, এ কি পুরীতে এসেছো, পুজো তো কালকে দেবে, আর এখন চলো সমুদ্রর কাছে যাই। মা আমাকে বলল না রে, আমার পাটা খুব ব্যথা করছে, আমি যাব না। আমি বললাম এই তোমরা কেন ঘুরতে আসো, এত টাকা খরচা করে, এই আমার অফিস, আমি 5 দিনে ছুটি নিলাম, আমার তো মাইনে দিয়ে কাটা যাবে, কি দরকার ছিল ঘুরতে আসার, যেটা হয় আর কি। তো রাগারাগি করতে বাবা মাকে বললো চলো আমি তোমার আজকে ধরে নিয়ে যাব, চলো চলো। যাই হোক, দুজনে মিলে বেশ সুন্দর করে সাজুগুজু করলো, মানে পরিপাটি করে মা শাড়ি পরলো, বাবা কিছুটা হেল্প করলো, আসলে বয়স হয়েছে দুজনেরই। আমি বসে রইলাম, ফোন ঘাটাঘাটি করলাম, তারপরে 3 জনে আমরা বেরোলাম। বেশিক্ষণ না, কিছুক্ষণ বাইরে থাকার পরেই মা বলছে আমি হোটেলে যাবো রে, আমার ভালো লাগছে না, একটু শোবো। আমি বললাম চলো, যা হোক। মাকে নিয়ে আসলাম, বাবাকে নিয়ে আসলাম, তারা শুলো। দাদাভাই বলছে আমার মা বাবা ওই যা রান্না হয়েছিল মাছ ভাত সবই ছিল, খাওয়া দাওয়া করার পর মা বাবা শুয়ে পড়ে। দাদাভাই বলছে এবার শুরু হলো একটা অদ্ভুত অধ্যায়, যেটা আমি ধারণাও করিনি যে এরকম জায়গায় এরকম কিছু হবে। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র, জগন্নাথ দেবের ধাম, ওইখানে যদি এরকম প্যারানর্মাল কিছু হোটেলের মধ্যে ঘটে, তাহলে আমরা তো মনে করি দীঘা, দার্জিলিং, গ্যাংটক, যেখানেই বলো কোনো জায়গায় আমরা সেফ নেই। পুরীর মতো জায়গায় যদি এরকম ঘটে, দাদাভাই বলছেন মা বাবা যখন শুয়ে পড়েছে আমি রুমের মধ্যে কি করব। আর সব থেকে বড় কথা, যে রুমটা দাদাভাইরা নিয়েছিলেন ওই রুমটায় একটা বড় ব্যালকনি ছিল। দাদাভাই বললো দূর ব্যালকনি থেকে দাঁড়াই। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে খুব মশা ধরছে। দাদাভাই বলছে বিশ্বাস করবেন হাওয়া দিচ্ছে, কিন্তু সমুদ্র তো খুব কাছে, সমুদ্র বেশি দূর না তো, ওখান থেকে সোজা আসলে আবার শ্মশান পুরীর, বলছে বেশ হাওয়া দিচ্ছে। আমি ওখান থেকে দাঁড়িয়ে ওই শ্মশানের রাস্তাটাও দেখতে পাচ্ছি, শ্মশানটা দেখা যাচ্ছে না কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে। তখনও রাত 12:30 পৌনে 1 বাজে, বেশ লোকজন আছে। দাদাভাই এসে শুয়ে পড়ে, বলছে আমি দুপুরে এত ঘুমিয়েছি, ঘুম কিন্তু লম্বাই ঘুমালে যে শরীর রিলিফ হয় এরকম কোনো ব্যাপার না। যদি তোমার ঘুম আধ ঘন্টা 10 মিনিটও যদি সলিড ঘুম হয় না, দেখবে আর ঘুম হয় না, চোখে ঘুমই আসবে না। দাদাভাই বলছে আপনি বিশ্বাস করবেন না,
আমার ঘুম আসছে না। ঘড়িতে দেখলাম বাজে হচ্ছে রাত 2:05। আমি বললাম দূর, ঘুম হচ্ছে না, উঠি তো। উঠে খুব নেশা লেগেছে, একটু স্মোক করব। এবার যেহেতু মা বাবা ঘরে ঘুমাচ্ছে, আমি জানি যে যদি আমি সিগারেট ধরাই, ধোয়াতে মা বাবা উঠে যাবে। আর যেহেতু মশা, সব তো জানলা পাল্লা বন্ধ। আমি কি করলাম, আস্তে করে রুমের দরজাটা খুলে বাইরে বেরোলাম। আর ওইটাই হলো আমার জীবনের চরম একটা ভুল। আমি বেরিয়ে সিগারেটটা ধরিয়ে আমি ওই সামনে হোটেলের রুমের বেরিয়েই বড় মতো একটা বারান্দা, বিশাল বড়, দুপাশে শুধু হোটেলের রুমগুলো আর বারান্দা। আমি একা একা ওই বারান্দা দিয়ে হাঁটছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে আমি দেখলাম আমি যেই রুমটায় রয়েছি বাবা মাকে নিয়ে, ওখান থেকে গুনে গুনে 4টে রুমের পাশে একদম কোণের রুমটা আমরা নিয়েছি বাঁ দিকে রুম, আর দাদাভাই বলেছিলেন ডান দিকের একটা রুম, কোণের রুমটা। দেখলাম দরজাটা রাত্রেবেলা, তখন আনুমানিক 2:30 বাজে, দরজাটা খুলে গেল। আর যখন দরজাটা খুললো তখন একটা শব্দ হলো, সোট এরকম একটা শব্দ হলো, মানে কেউ খুব তাড়াতাড়ি দরজা যদি খুলে বেরোতে যায়, একটা আওয়াজ হয় না হাওয়া কাটার, ঠিক ওরকম একটা আওয়াজ হলো। যেহেতু নিস্তব্ধ হয়ে গেছে, রাত প্রায় 2:30 বাজে, আমি হট করে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, দরজাটা খুলে গেল কেন? তো একটা ছ্যাক করে আমার বুকের মধ্যে একটা ভয় খেলে যায় দরজাটা খোলা দেখে। কিন্তু আমি অপেক্ষা করে তাকিয়ে রইলাম দরজার দিকে, এরমভাবে জোরে ভিতর দিকে টেনে কেউ দরজাটা খুললো, মনে হলো কেউ যেন এক্ষুনি বাইরে বেরোবে। কিন্তু না, আমি তাকিয়েই রইলাম, কিন্তু দরজাটা খোলা, কেউ বাইরে আসলো না। আমি ভাবলাম কি ব্যাপার, গরম লাগছে কি অত্যাধিক, তার জন্য দরজা খুলে দিল, হয় না অনেক সময়। উপরে তো কেউ নেই, আমরাই রয়েছি এই পাশে, আর হয়তো ওই রুমে কেউ আছে। দাদাভাই বলছে, এই সময় আমি লক্ষ্য করলাম আমার হাতের সিগারেটটা প্রায় বুঝবে সময়। দাদাভাই সাথে সাথে রুমে আসবে এরকম সময় যখনই পেছনটা ফিরেছে রুমের দিকে ঢুকবে, তখনই একটা অদ্ভুতভাবে হাসির একটা শব্দ শোনে, মহিলার হাসি। দাদাভাই সাথে সাথে ওখানে দাঁড়িয়ে পড়ে। দাদাভাই ভাবলো নিশ্চয়ই রুমে কেউ হাসছে, ওই রুমে কোনো মহিলা আছে, হয়তো হাসাহাসি করছে। তো দাদাভাই ভয়টা কেটে যায় যে হয়তো রুমে কেউ আছে। দাদাভাই আবার নিজের রুমে চলে আসে, দেখলেন মা বাবা দুজনেই ঘুমাচ্ছেন অঘরে। দাদাভাই এসে বলল, জানেন দিদিভাই, আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পর বসলাম খাটে, মা বাবা ঘুমাচ্ছে, খাটে একটা সাইডে বসে আছি। বসার পর আমি ভাবছি যে রুমে কি আছে, এরকম করে রাতের বেলা একটা বাইরে পর্যটক কেন্দ্র, এখানে ঘুরতে এসে এরকম করে রাতে রুমের দরজা খুলে রাখাটা তো ভালো না। আমি জানি না কেন আমার বারবার করে শুধু মন নিয়ে যাচ্ছে আমাকে টেনে রুমের ভিতরটা দেখার জন্য, যে রুমের ভিতরে কে আছে, কে হাসলো। মানে আমি জানি না, আমার মন এত কৌতূহল, এত বিচলিত হচ্ছে, আমাকে শুধু টানছে একবার গিয়ে রুমের ওখানটা দাঁড়িয়ে দেখি। দাদাভাই বলছে আমার না হাত ঘামা রোগ আছে, মানে হাতের এই যে আমাদের যে হাতের এই তালুটা থাকে, দাদাভাই বলছে একটু টেনশন ফিল করলে বা কাজের প্রেশার বা কোনো চাপ হলেই আমার না এরকম হাত ঘামতে থাকে। দাদাভাই বলছে আমার না হাত ঘামছে। আমি একটা কাজ করলাম, না এরকম করে তো সারা রাত আমি ঘুমাতে পারবো না, বেরোলাম। আর একটা সিগারেট আমি প্যান্টের পকেট থেকে নিলাম, যদিও আমি হাফ প্যান্ট পরেছিলাম, ফুল প্যান্টের পকেটে ছিল, বের করে নিয়ে আমি রুম থেকে বেরিয়ে আমার রুমের বাইরেটা দাঁড়িয়ে আমি সিগারেটটা ধরিয়ে নিয়ে আমি কিন্তু আবার আস্তে আস্তে আমি পা একদম চিপে চিপে রুমের সামনেটা আসছি, যে দেখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি রুমের ভিতরে কে আছে। তখনও দেখলাম রুমটা কিন্তু খোলা রয়েছে। দাদাভাই বলছেন আমি জানি না, আমি এরকম টাইপেরও ছেলে না, আমার ওরকম কোনো মন মানসিকতাও না, কিন্তু আমাকে যেন কেউ ওই রুমটার ভিতরে ডাকছে। মানে কি, আমার মন
বলছে যে রুমের ভিতরে দেখ একবার। আমি পা চেপে চেপে চোরের মতো খুব বাজে পাপ নিচু একটা কাজ আমি করেছি। সেটা হচ্ছে অন্যের রুমে কখনোই উঁকি মেরে দেখাটা উচিত না। তাও আমি জানি না কেন মনকে স্থির করতে পারছি না। রুমের সামনে গিয়ে আমি ঠিক রুমটা যে ডান হাতে, আমি বাঁ হাতে আর একটা রুম রয়েছে, দরজা বন্ধ, তালা মারা, কেউ নেই ওই রুমে। ঠিক ওইখানটা দাঁড়িয়ে আমি ওই রুমের দিকে দেখছি ভেতরে। এবার যদি পাশাপাশি রুম থাকে তাহলে গেটগুলো একই থাকবে। তো এই রুমের যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা তো লক করা, ওই রুমটা আমার ডান দিকে সেটা খোলা। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি রুমের ভেতরে কেউ নেই, খাটটা পুরো ফাঁকা, খালি, খাটের মধ্যে কেউ নেই। আর খাটটা কিন্তু পরিপাটি করে একদম সুন্দরভাবে গোছানো, মানে যেরকম ধরো আমরা হোটেলে রুম নিতে যাই যেরকমভাবে দেখি বিছানা পরিষ্কার করা রয়েছে, ওরকম বালিশ দুটো এক জায়গায় রাখা, পরিপাটি করে একদম গোছানো, কেউ নেই। দাদা ভাই তখন বলছে, বাবা এত রাতের বেলা, প্রায় 3টে বাজতে যাচ্ছে, বাবা রুমে তো কেউ নেই, দরজা খোলা, কিন্তু দরজা তো আমার সামনেই খুললো, তাহলে কি কেউ বাথরুমের ভিতরে আছে? দাদাভাই তখন ভাবলো যে মনে হয় বাথরুমের ভিতরে কেউ আছে। দাদাভাই ভেবে যে না, যে আছে আছে, দরকার নেই, এতটাও বেশি কারোর কিছুতে যাওয়াটা উচিত না বলে দাদাভাই বলছে, আমি অনেকক্ষণ ওখানে দাঁড়াই কিন্তু কোনো রকম সারা শব্দ কিছুই পাই না, কিন্তু মহিলার আমি হাসির শব্দ প্রথমে শুনেছি। দাদাভাই বলছে, আমি যখন ওখান থেকে রুমে, এবার আমি ভাবলাম গিয়ে শুয়ে পড়ি, যা আছে আছে, দেখে তো নিলাম না, মনটা শান্তি হলো। বলছে আমি যখন ওখান থেকে ঘুরে আসছি তখন হঠাৎ করে জলের যেরকম ফোঁটা ড্রপ পড়ে না একটা বালতির মধ্যে, যদি ফাঁকা কোনো জায়গায় জলের কল খোলা থাকে, যেরকম জলের ফোঁটার একটা টপ 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 টপ, ঠিক শব্দটা খুবই জোরে আমার কানে আসছে। আমি তখন ভাবলাম এই তো, তার মানে বাথরুমের মধ্যে কেউ ছিল, বেরোলো, ওই কলের জলটা পড়ছে, বাথরুমেই তাহলে কেউ ছিল। মানে আমি জানি না, আমার কোনো রকম দায় পড়েনি, আমার কোনো দায়িত্বও নেই, কিন্তু আমি জানি না কেন আমি পাগলের মতো এইসব ভাবছি, নিজের রাতের ঘুম নষ্ট করে। যেদিনকে আমি পুরী ঢুকেছি সেদিনকে আমার ঘুমানোর কথা, না ঘুমিয়ে আমি অন্যের রুম দেখতে গেছি। দাদাভাই বলছেন, আমি যখন ওই রুমটা থেকে কিছুটা এগিয়ে আসি আমার রুমের দিকে, আমি দেখলাম ওই যে কি বলবো, রুমের দরজাটা সপাটে কেউ জোরে ধাক্কা মেরে বন্ধ করে দিল। আমি রীতিমতো ওখানে দাঁড়িয়ে, মানে আমার আর পা নড়ছে না, আমি খুব ভয় পেয়েছি। দাদাভাই বলছে, আমি এতটা ভয় পাই আপনাকে দিদিভাই বলে বোঝাতে পারবো না। আমি ভয়টা যখনই পাই না, আমি সাথে সাথে পিছনে ঘুরে আমি সাথে সাথে ওই রুমের সামনেটা আসি, এসে আমি মানে আমি এসেই রুমের মধ্যে, মানে গেটটার মধ্যে নক করতে থাকি। রাত 3টের সময়, যা হবে হবে, কি হচ্ছে এগুলো, নক করছি, কোনো রকম কিন্তু ভেতরে কোনো কারোর সারা শব্দ নেই, কোনো শব্দ নেই। আমি তখন ভাবছি নিশ্চয়ই কেউ ফাসলামি করছে, এটা ফাসলামি ছাড়া কিছু হতেই পারে না। দাদাভাই বলছে, আমি ধুর নিকুচি করেছে বলে যখন আবার আমি রুমের দিকে আসছি, বলছে বিশ্বাস করবেন না, মানে আমি আমার রুমে যখন ঢুকবো ঠিক ওই রুমের সামনে দিয়ে আবার একটা খিলখিল করে একটা মহিলা কণ্ঠে হাসি, খুব জোরে হাসিটা হাসে, মহিলা কণ্ঠে খিলখিল করে হাসিটা আমার কানে আসতেই আমি তখন ঠিক আমার রুমের সামনে আমি ঢুকবো, আমি ঘুরে তাকালাম, দেখলাম একটা মহিলা নাইটি পরে গেটের বাইরে ওনার রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। মানে আমি যেরকম আমার রুমের একদম গেটের বাইরে দাঁড়িয়ে, উনিও সেম দাঁড়িয়ে রয়েছে। মহিলাটি 4 থেকে 4.5 ফুট হাইট হবে, খুবই ছোটোখাটো, ফর্সা, খুব ফর্সা। ওই বারান্দায় যতগুলো আলো জ্বলছিল, ওই আলোতে মহিলাটিকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু মহিলাটির মুখটা আমার কাছে একটা ধোঁয়াশা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে মহিলাটি দেখতে পাচ্ছিলাম কপালে টিপ পরা আছে, আর চুলটা খোলা, দুদিক দিয়ে চুলটা এরকম সামনে ফেলা। আমি দেখলাম
মহিলাটি আমাকে কিন্তু দেখছে, আমিও মহিলাটির দিকেই দেখছি। মহিলাটির কিন্তু মুখ পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম যে হয়তো আমার চোখে ঘুম এসছে। ঘুম আসলে দেখবে আর চোখে মানুষ আবছা আবছা দেখে। দাদাভাই আস্তে করে নিজের রুমে চলে যায়, গিয়ে শুয়ে পড়ে। দাদাভাই বলছে আমি শুয়ে পড়েছি, আমার যখন চোখে ঘুমটা আসে, মানে সবে আমি ঘুমাবো, আমার দরজায় কেউ টোকা দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আমি তখন ভাবলাম কি হচ্ছে ব্যাপারটা, এ কি, আমি কি কোনো বাজেভাবে জড়িয়ে গেলাম কোনো কিছুতে? কেনই বা আমি উঠে দেখতে গেলাম? দাদাভাই ওঠে না। দাদাভাই বলছে আমি না উঠছি না, আমাকে অনেকবার ওরকম টোকা, গেটের মধ্যে টোকা দিচ্ছে, খুব আস্তে আস্তে টোকা দিচ্ছে। এবার কি হয় বলো তো? দাদাভাই ভাবলো যে অনেক দীঘা পুরী এরকম হোটেলে না এরকম অনেক 2 নম্বরই কাজকর্ম হয়, ব্যাচেলার ছেলেরা চায় এরকম। দাদাভাই ভাবছে এসব চক্করে পড়ে গেলাম না তো, কি জানি নিশ্চয়ই ওই মহিলাটি এসে নক করছে, আমি আর বেরোবো না। দাদাভাই বলছে কোনোভাবে যাতে আমি জড়িয়ে না যাই, আমি চুপচাপ শুয়ে রয়েছি, কোনো সাড়াও দিচ্ছি না। কিছুক্ষণ গেটে টোকা দেওয়ার পর দেখলাম সব ঠান্ডা, চুপচাপ হয়ে গেল। দাদাভাই ঘুমিয়ে পড়ে। সকালবেলা দাদাভাইয়ের মা বলছে, আমাকে মা ডাকে, তখন 10টা বাজে। মা বলছে কিরে বাবু, ও পুজো দিতে যাব তো, চোখ খোলার মতো ক্ষমতা আমার নেই। আমি জানি না রাতে কটার সময় ঘুমিয়েছি। কাউকে কিচ্ছু বললাম না, চুপচাপ উঠলাম, পুজো দিতে গেলাম, মন্দিরে পুজো দিয়ে আসলাম। মাকে বাবাকে নিয়ে গেলাম সমুদ্রে, বাবা একটু স্নান করলো, মা একটু সমুদ্রের জলে পা ভেজালো। সারাটা দিন মা রান্না করলো, সারাটা দিন খুব আনন্দ করে কাটলো, খুব ভালো কথা। পরের দিনও কিন্তু আমরা থাকবো। এবার সব থেকে বড় বিষয় হলো রাতের বেলাটা, আবার সেই মনে একটা ভয়, রাতের বেলা কি হবে, রাতের বেলা কি হবে। দাদাভাই বলছেন রাতের বেলা আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। বাবা বলল কিরে বাবু, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছিস? আমি বললাম না, সকালে মা টেনে টেনে তুলে দিল, তোমরা বললে পুজো দিতে যাব মন্দিরে, আমি একটু শুই, ভালো লাগছে না। বাবা বলল শুয়ে পড়, আমি ঘরের তালে গেটটা বন্ধ করে দিই। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ বাবা, তুমি বন্ধ করে দাও, ভালো কথা। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। মা বাবাও দেখলাম লাইট অফ করে কিছুক্ষণ পর শুয়ে পড়লো। আমি কিন্তু ঘুমাইনি, শুয়ে আছি। ঠিক কিছুক্ষণ পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আবার রাতের বেলা গেটে একটা টোকা। আমি ভাবলাম না, এইটা এরকমভাবে এড়িয়ে গেলে হবে না, কে এরকম করছে, কি ব্যাপার? দাদাভাই বলছে আমি তাও ভেবেছি উঠবো না, কিন্তু আপনি বিশ্বাস করেন আমি জানি না, আমাকে যেন মনে একটা কেউ আমাকে কন্ট্রোল করছিল। আমি নিজেকে আমার নিজের বশে, নিজের আয়ত্তে রাখতে পারছি না। মনে হচ্ছে আমাকে অন্য কেউ কন্ট্রোল করছে। বাইরে আয়, বাইরে আয়। আমার মন আমাকে বলছে বাইরে বেরো, বাইরে বেরো, কে ডাকছে দেখ। দাদাভাই বলছেন অনেকক্ষণ গেটে টোকা দিচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার ডাকছে, আমি জানি না। আমি না রাগ করে উঠে আমি বললাম চা হবে হবে, পুরুষ মানুষ তো। বেরোলাম, বেরোতে আমি দেখলাম না কেউ নেই, পুরো বারান্দা ফাঁকা, কেউ নেই। আমার চোখ গেল ওই রুমটার দিকে। আমি রুমটার দিকে তাকালাম, দেখলাম রুমটা বন্ধ, তালা দেওয়া রয়েছে। আমি বললাম যাকগে, তাহলে মনে হয় কালকে কেউ ছিল, বদমাইশি করছিল, তালা দেওয়া। দাদাভাই খুব শান্তি পায়, বলছে আমি এত শান্তি পাই, মনের মধ্যে না একটা ভয় ছিল 2 দিন ধরে, যে আগের দিন রাতে কি হলো, আজকে কি হচ্ছে, কি জানি, কিভাবে ফেসে ঠেসে যাবো না তো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল না। যাই হোক, দাদাভাই বলছে আমি এসে একটা সিগারেট নিই, ঘুম তো আমার ছাই হচ্ছেই না, সিগারেট নিয়ে আবার আমি বাইরেটা ধরিয়ে আমারই রুমের একদম গেটের সামনে দাঁড়িয়ে খাচ্ছি। ওই যে দরজাটা আবারও দেখলাম ক্যার ক্যার করে একটা শব্দ হলো, দরজাটা খুলে গেল। আমি বললাম এই মাত্র তো দেখলাম তালা দেওয়া, এটা কি করে হয়, এইটা কি করে হয়? আমি জাস্ট দেখেছি তালা দেওয়া, দেখে আমি গেলাম প্যান থেকে
সিগারেটের প্যাকেট বের করেছি, একটা সিগারেট নিয়েছি, লাইট ম্যাচ নিয়েছি, বেরিয়েছি। হার্ডলি আমার কতক্ষণ টাইম লাগবে, 1 মিনিট 2 মিনিট, এর বেশি তো না। ওর মধ্যে তালা কে খুললো? তালা যদি খুলে কেউ ঢোকেও, তাহলে পরে আবার গেটটা খুললো কেন? দাদাভাই বলছে আমি ভয় আর পাইনি। একটা ভয় তো লাগছে, কিন্তু ওরকমও ভয় পাচ্ছি না, কারণ আমি ভাবলাম নিশ্চয়ই কেউ আছে, হয়তো এই ফাঁকে আমিও ঢুকেছি, হয়তো সেখান থেকে চলে গেছে, গিয়ে তালা খুলে ঢুকেছে, হয়তো সেই দরজাটা খুলছে। দাদাভাই বলছে যে আজকে যেই থাক, আমি কথা বলবো। দাদাভাই আবারও যায়। দাদাভাই বলছে আমি রুমের সামনে যখন যাই, রুমটা না দেখছি পুরো অন্ধকার। আগের দিন কিন্তু রুমের ভিতরে নাইট রুম জ্বলছিল, আজকে রুমটা অন্ধকার। এতটাই অন্ধকার, রুমের ভেতরে কোথায় কি আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু অনুমান করছি, কেন আগের দিন আমি দেখেছি। দাদাভাই বলছেন দিদিভাই আপনি বিশ্বাস করবেন না, আমি রুমের সামনে দাঁড়িয়ে আমি রুমটার দিকে তাকিয়ে রয়েছি, অন্ধকার দেখছি, আমি পুরো অন্ধকার। হঠাৎ যেরকম ধরো কেউ ফোনের লাইট জ্বালিয়ে, যদি ধরো কেউ জ্বালাচ্ছে হাত দিয়ে চেপে দিচ্ছে, কেউ জ্বালাচ্ছে চেপে দিচ্ছে, জ্বলছেই, মানে চেপে দিচ্ছে খুলছে, ঠিক যেরকম হবে, ঠিক রুমের মধ্যে ওই রকম একটা লাইটের খেলা চলছে। দাদাভাই না বলছে কেউ আছে রুমে? অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, কে আছে রুমে? আমি কিন্তু কালকে কমপ্লেন করব হোটেলে রিসেপশনে গিয়ে, আপনাদের রুমের মধ্যে এরকম কে করছে? দাদাভাই বলছে কোনো সারা শব্দ নেই, ওই আলোর খেলাটা বন্ধ হয়ে গেল। দাদাভাই সাথে সাথে ওই রুমের দরজার সামনে যায়, নিজের ফোনটাকে বের করে, যে টর্চের আলো দিয়ে আমি দেখব যে রুমের ভিতরে এরকম কে করছে, এরকম করে হ্যারেস করছে। দাদাভাই যখন ফোনটাকে পকেট থেকে বের করে, হাফ প্যান্ট থেকে পকেট থেকে বের করে দাদাভাই ফ্ল্যাশ লাইটটা অন করে, যখন রুমের সামনে যায়, ভিতরে কেউ নেই, রুমের দরজাটা একদম মুখের সামনে বন্ধ হয়ে গেল। দাদাভাই বলছে একদম সপাটে, আর একটু হলে আমার যে কত জোরে বিপদ হয়ে যেত ধারণার বাইরে। দাদাভাই প্রচণ্ড ভয় পায়, কেন দাদাভাই ওই ফ্ল্যাশ লাইটে দেখে কেউ নেই, রুমের দরজাটা বন্ধ কি করে হবে, কেউ তো ছিল না, সপাটে মুখের সামনে বন্ধ হয়ে যায়। দাদাভাই দৌড়ে কোনো রকমে সিগারেট ফেলে দিয়ে রুমে এসে ঢুকে যায়। দাদাভাই সকালবেলা সোজা রিসেপশনে গিয়ে একা যায়, গিয়ে ঘটনাটা বলে। তখন তারা বলছে যে এরকম কিছু হতেই পারে না, আমাদের রুমে এরকম কিছু হতেই পারে না। তখন দাদাভাই বলছে হ্যাঁ আপনাদের রুমে এরকম হয়েছে। আমি কি মিথ্যে কথা বলছি? একদিনের আমার অভিজ্ঞতা না, আমার অভিজ্ঞতা 2 দিনের। তারা তো ডিনাই করছে না, হতেই পারে না। দাদাভাই বলছে আপনি বিশ্বাস করবেন না, ওই মুহূর্তে আমার মা বাবা ওই রুমে আছে, দিনের বেলা, তখন 10:30 বাজে। আমি সোজা বাইরে বেরোই, রাস্তা পার করে ওপারে বাজার বসেছে, মাছ বাজারে আমি গেলাম, গিয়ে আমি জিজ্ঞেস করলাম ওই হোটেলের বিষয়ে। তখন সবাই বলছে, আমার মুখের দিকে তাকালো এরম করে, তাকিয়ে বলছে কি বলছো তুমি এখানে, কি বলছো যা তা কথা। সেই ওরা যেন আমাকে মারমুখী হয়ে উঠেছে, মানে যারা বাজার সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, সবাই মনে হচ্ছে আমাকে ধরে ওখানে পিটাবে। দাদাভাই ওই মুহূর্তে ওখান থেকে চলে আসে, এসে না দাদাভাই খুব মনে মনে খারাপ একটা জিনিস ফিল করে, যে এটা কী হলো, কি হচ্ছে, আমি কি করছি, আমার সাথে কেন এরকম হচ্ছে। নিজেকে নিজে সবসময় গিল্ট মনে করছে, কেন আমি বেরিয়েছিলাম, কেন আমি গেছিলাম। দাদাভাই দুপুরবেলা খাননি, বলছে আমার পেটে ভাত ঢুকলো না, আমার নিজেকে নিজে এত ছোট লাগছে। দাদাভাই বলেন আমি কি বলবো, আমি মাকে বাবাকে কোনো কথা বলতে পারছি না। বাবা আমাকে বললো কি হয়েছে রে বাবু, এরকম তোকে একটা বিচলিত মনে হচ্ছে। আমি বললাম না কিছু হয়নি। দাদাভাই বলল বিকেলবেলা মাকে বাবাকে বললাম বাবা মা বেরোবে না, আর জোর করিনি। আমি নিজে যেভাবে জ্বলছি, আমি নিজেকে নিজে যতটা ছোট নিচু মনে করছি, আমার কাছে আর ভালো লাগছে না কিছু। ভালোই হয়েছে আমার বাবা মা বেরোয়নি। দাদাভাই বলছেন আমি বেরোলাম, সোজা আমি শ্মশানের ওখানে আসি। ওখানে একটা পান বিড়ি সিগারেটের গুটখার দোকান আছে, দেখবে ঠিক শ্মশানের একদম সিঁড়ি দিয়ে নাবার ওঠার ওইখানটাই, মানে সিঁড়ি দিয়ে যে নামছো একদম প্রথম সিঁড়ির ওখানে একটা ঘুমটি দোকান। দাদাভাই ওই দোকানে যায়, গিয়ে একটা মোটা করে
ছেলে 16-17 বছর বয়সী বসেছিল। তখন ছেলেটাকে অনেকক্ষণ ধরে কথা টথা বলে, ছেলেটার সাথে গল্প টল্প করে। ছেলেটা বলছে, দাদা তুমি কলকাতা থেকে এসছো? বলছে হ্যাঁ। কোন হোটেলে আছো? তখন বলছে, আরে ওই যে ওখানে একটা হোটেল আছে না। দাদাভাই নাম জানে, দাদাভাই নাম বলছে না। তখন বলছে কোন হোটেলে আছো? যখন বর্ণনা দেয় তখন ছেলেটা জিভ কেটে ফেলে, জিভ কেটে বলছে রাম রাম ওই হোটেলে আছো? তখন দাদাভাই আসল রহস্যটা বের করে, বলে কেন, কি আছে ওই হোটেলে? আমরা তো বেশ আছি। বলছে কিছু দেখোনি? বলছে কই না তো। তখন দাদাভাইকে ওই রুম নাম্বার বলে ছেলেটি বলে ওই হোটেলে মানে যারা জানে তারা ওখানে কেউ ভাড়া থাকে না ওই হোটেলে। বলছে আর কোনো লোক আছে? আমি বলছি না। বলে তাহলে পুরীতে হোটেলে মানে থাকার জন্য হোটেল নেই, মানে এত লোক এসছে, তাহলে ওইখানে কম পয়সায় রুম পেয়েছো না? বলছে হ্যাঁ। বলে তাহলে লোক নেই কেন? ওখানে মানুষ দেখেই ঘুরে পালিয়ে যায়, কেউ থাকেই না। এত খারাপ একটা হোটেল। সাবধান করে দিচ্ছি তোমাদের, তোমরা যদি চাও নাম জানতে আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করো, ডিএম করো, আমি বলে দেবো, ঠিক আছে? কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। দাদাভাই বলে বিশ্বাস করবেন, আমি পরের দিন যখন বাড়ি আসি আমি সারা রাস্তা বমি করতে করতে এসেছি, সেরকম কিছু খাইনি। কিন্তু বাড়িতে আসার পর আমি নিজে নিজে আমার পাড়ার একটা বন্ধুকে বললাম, সে বলল কি বলছিস রে ভাই? আমি পাড়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ওই হোটেলের কথা বলে দিয়েছি যাতে কেউ ভুল করেও না যায়। জানি না আমি বেঁচে আছি কিভাবে, আমার মৃত্যু পর্যন্ত হতে পারতো। আর সব থেকে বড় কথা, আমাদের দাদা ভাই বলেন আমি ওখানে এসে সেই বন্ধুকে পাড়ার নিয়ে আমি যাই এক ওঝার কাছে, সোজা সে ওঝা আমাকে সাথে সাথে মাদুলি দেয়, বলে কোন খপ্পরে পড়েছিলিস তুই, তোর যে প্রাণ বেঁচে রয়েছে এটাই অনেক, মৃত্যু পর্যন্ত হতে পারতো। শুধু দাদাভাই বেঁচে গেছে দাদাভাইয়ের কাছে সিগারেট ছিল বলে। সেই তান্ত্রিক বলে তুই বেঁচেছিস শুধু সিগারেটের আগুনের জন্য, নালে তোকে সে গ্রাস করে নিত। বুঝতে পারছো? জানতে চাইলে আমাকে ডিএম করো ইনস্টাতে, ওকে? সত্যি এই আমি আজকে ধন্য মনে করি যে আমি একজন ইউটিউবার হতে পেরেছি। তোমাদের ভালোবাসায় আজকে এখানে রয়েছি। এত নাম হোটেলের নানা প্রান্তের আমি জানতে পারি শুধু তোমাদের মুখ থেকে। এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দিচ্ছি, কারণ তোমরাই সাবধান করে দিচ্ছ। আর তোমাদের হয়ে আমি হাজারো হাজারো মানুষকে সাবধান করছি আর বলছি ঘটনাগুলো শেয়ার করো, যাতে আরও মানুষ সাবধান হতে পারে। কেউ যেন এরকম ঘুরতে গিয়ে, সবাই আমরা কষ্ট করে আনন্দ করে ঘুরতে যাই পরিবারকে নিয়ে, যাতে এরকম আমাদের সাথে না হয়। তো ঘটনাটা অবশ্যই কিরম লাগলো জানিও। দ্বিতীয় ঘটনাটা শোনো। দ্বিতীয় ঘটনাটা আমাদের এক ভাই পাঠায়। ভাইকে অ্যাকচুয়ালি ভাইয়ের একটা আইডিয়া আছে, পাগলা রাজু, ঠিক আছে? তো ভাই বলছে দিদি ভাই আমার ওই আইডিটা আমি বহুদিন ধরে বন্ধ করে রাখি, হঠাৎ কেউ ফোন টোনও করে না, আইডিতে কেউ মেসেজও করে না, আর সত্যি কথা বলতে কেউ মেসেজ টেসেজ করেও না। তো ওই আইডিটায় একদিন হঠাৎ রাত্রেবেলা 11টা 12-13 হবে, শীতের রাত, আমি শুয়ে রয়েছি, ফোনে একটা কেউ আমাকে মেসেজ করেছে, একটা মেয়ে, খুব সুন্দর, মেয়েটার নাম হচ্ছে পিয়া। ভাই বলে দিদি ভাই আমার আসল নামটা বলবে না, আইডির নাম বলো। ঠিক আছে, পাগলা রাজু অনেক আছে, খুঁজে কেউ পাবে না, যদিও এখন সেটা বন্ধই আছে। বলছে মেয়েটা আমাকে বলছে যে হ্যালো রাজু, তোমার নামটা খুব সুন্দর, পাগলা রাজু, তুমি পাগল কেন? পাগলা রাজু নাম দিয়েছো, এরম তোমার নাম দিতে কেন ইচ্ছা হলো? মানে একদম ডিরেক্ট। আমি ভাবলাম যাক, একটা ভালো মানুষ পাওয়া গেছে কথা বলার। আমাদের রাজু বলে যে দিদিভাই আমি তখন ক্লাস 10-এ পড়ি, 2013-র ঘটনা। আর সবথেকে বড় কথা, ঘটনাটা খুব ইন্টারেস্টিং, শোনো, যদিও খুব ছোট। রাজু বলে ওই মেয়েটা আমার সাথে এত ভালো কথা বলছে, মনে হচ্ছে যেন ও আমার কতদিন ধরে পুরনো বন্ধু, মানে বান্ধবী। আমি ওকে বললাম তোমার বাড়ি কোথায়? ও বলছে তোমার বাড়ি কোথায়? মেয়েটি বাড়ি বলিনি, মেয়েটা কিন্তু তার বাড়ি বলেনি, বললে আমি আমার বাড়ি বলবো না, তোমার বাড়ি কোথায়? আর আমাদের এই ভাইয়ের বাড়ি হচ্ছে বর্ধমান মেমারি। মেমারি নিশ্চয়ই নামটা জানো, বর্ধমানের মেমারিতে। বলছে
আমার সাথে প্রায় মেয়েটার সাথে মাসখানিক কথা হয়, মাসখানিকের মধ্যে দুজনের মধ্যে প্রেমালাপও হয়ে যায়। মেয়েটার সাথে আমি শুধু দেখা করতে চাই, মেয়েটা আমাকে শুধু না করে, শুধু দেখা করতে চাই না করে। অনেক খুঁজে 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 মেয়েটার আমি ওই আইডি থেকে, আমি ওর পিয়া নামের আইডি থেকে মেয়েটার বাড়ির অ্যাড্রেস খোঁজ করে পাই। সেই অ্যাড্রেসে আমি খোঁজ করতে করতে আমার 4-5টা বন্ধুকে আমি বলি, ওরা বলতো কী রে সারাদিন কার সাথে মেসেজ করিস, কার সাথে কথা বলছিস। ওরা আমাকে বললো চল পিয়ার বাড়িতে একদিন যাব। আমি বললাম চল, একদিন পড়া মিস করে আমরা যাই। ট্রেনে করে যেতে আমাদের ঘন্টাখানিক লাগে, যেই আমরা লোকেশনটা পাই। বলছে আমরা যখন ওদের পাড়াতে যাই, মানে পিয়ার পাড়াতে গিয়ে আমরা চায়ের দোকানে জিজ্ঞেস করছি যে কাকা এই মেয়েটাকে দেখেছো, ছবি দেখিয়ে আইডিতে ছবি দেওয়া মেয়েটার। বলছে না তো, রাস্তায় চলতে লোক যাচ্ছে, মানে সাইকেল নিয়ে কেউ যাচ্ছে, তাকেও জিজ্ঞাসা করছি। বলছে না এরম মেয়ে তো দেখিনি। অনেকে বলছে কি ব্যাপার তোমরা এতগুলো ছেলে একটা মেয়ের খোঁজ করছো কেন, মানে সেই আলাদা কেস। এরম করে করে বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, মেয়েটার অবশেষে খোঁজ পাই। বলল হ্যাঁ এই মেয়েটার বাড়ি ওই মাঠের ওইখানে একটা টাইম কল রয়েছে, টাইম কলের পাশের বাড়িটা এই মেয়েটার বাড়ি পিয়ার। তো একজন বয়স্ক মহিলা, সে বাজার করে যাচ্ছিল সন্ধ্যাবেলা। বললাম যাক গিয়ে, আমি তখন বললাম, ওই রাজু বলছে, আমি বললাম আমার যে 4টে বন্ধু ছিল ওদেরকে তোরা যাবি ওর বাড়িতে গিয়ে পিয়া পিয়া করে ডাকবি, দেখবি পিয়া বেরোলে ভালো, আর পিয়ার বাড়ির লোক বেরোলে বলবি যে আমি ওর কলেজের বন্ধু হই, একটা ওকে কাজের জন্য এসেছিলাম পরীক্ষার কিছু বিষয় জানতে। তো পিয়া কলেজে পড়ে, সেটা রাজুকে বলেছে পিয়াই। এবার বন্ধুরা বলছে না আমরা যাব না, ভয় লাগছে। যাই হোক বলছে চল যা, তোদেরকে মিষ্টি খাবো, ওই যেটা হয় আর কি। বলছে ঠিক আছে আজকে খাওয়াবি, বলছে না রোববারে খাওয়াবো। এইসব করে দুজন বন্ধু রাজি হয়েছে, দুজনে গেছে। ওরা অনেকটা দূরে একটা বন্ধ দোকান ওইখানটা দাঁড়িয়ে রয়েছে, সিগারেট খাচ্ছে। রাজু বলছে দিদি ভাই 2 বন্ধু যায়। যাবার পর ওরা ক্ষণিকের মধ্যে দেখি দৌড়ে দৌড়ে আসছে। আমি বললাম কী হলো রে ভাই, ওর বাবা কি তাড়া ঠাড়া করেছে নাকি? এসে বলছে ভাই ভাই চল 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 এখান থেকে বেরো, পাড়া দি বেরো ভাই চল। আমি তখন বললাম কি হয়েছে বল না। বলছে চল চল। এবার আমরা 3 জন দাঁড়িয়েছিলাম আর ওরা 2 জন, আমরা মোটামুটি 5 জন। আমরা বুঝতে পারছি না তো, ওরা বলছে চল, আমরা 3 জন ওদের পেছনে দৌড়াচ্ছি। আর আমি বলছি আরে বল না, বলছি স্টেশনে চল, আগে স্টেশনে চল তারপর বলবো। ঠিক আছে স্টেশনে আসি, আসার পর টিকিট কাউন্টারের ওখানে আমরা বসি। তখন ওরা বলছে ভাই একটা জল কেন ভাই। তারপর বলছি আমি যেটা বল না, এত সাসপেন্স কেন রাখছিস। জল যখন নেওয়া হয় তখন জল খাওয়ার পর যা বললো না, মানে পায়ের তলা দিয়ে মাটি সরে গেল। পাগলা রাজু বলছে দিদি ভাই আমার 2 বন্ধু বলছে পিয়াদের বাড়িতেই আমরা গেছিলাম। তখন আমি বলছি হ্যাঁ তো ওইটাই তো পিয়াদের বাড়ি, ওখানেই তো গেছিলিস, কি হয়েছে? পিয়া নেই? পিয়ার কি বিয়ে হয়ে গেছে? কি ব্যাপার? বলছে যখন পিয়া পিয়া করে ডাকি ভিতর থেকে একজন লোক আসে, লুঙ্গি পরা, গায়ে একটা গেঞ্জি, এসে তখন বলল কে তোমরা? তো আমরা বললাম এ পিয়াকে খোঁজ করছি, ওর সাথে একটু দেখা করার ছিল। বলছে পিয়াকে খোঁজ করছো, কোথা থেকে এসছো? পিয়ার কে হও? বলেছে আমরা এমনি কলেজের বন্ধু হই। বলছে ঘরে এসো তো। ওরা ঘরে যায় জুতো খুলে, যখন জুতো খুলে যায় তখন বলছে এই দেখো পিয়ার মালায় গলা, পিয়া মারা গেছে 2 বছর আগে। সেম পিয়া, মানে যে আইডি থেকে আমাদের পাগলা রাজুকে বলছে দিদি আমাকে যেখান থেকে ও মেসেজ করতো সেই পিয়াই, সে ওখানে বসে রয়েছে ছবি হয়ে। বলছে 2 বছর আগে মারা গেছে, তোমরা জানো না কলেজে পড়ো, পিয়ার কাছে এসছো তোমরা নোট নিতে, হ্যাঁ যাও এখান থেকে বেরোও না, এক্ষুনি 2 চড় মারবো, ফাসলামি করছো। ওরা সাথে সাথে দৌড়ে দৌড়ে আসে,
পাগলা রাজু যে ভাই আমাদের ঘটনাটা শেয়ার করবে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি তোমাকে কি বলবো, আমি মানে পুরো না আকাশ থেকে পড়লাম, পায়ের তলা দিয়ে মাটি সরে গেল। ওই দিনের পর থেকে কিন্তু আমাকে ফোনে আর কোনো মেসেজ করেনি, ওই দিনের পর থেকে আর কোনো মেসেজ আসেনি। আমি কত মেসেজ করেছি, মেসেজ কিন্তু কেউ সিনও করেনি, মেসেজ আর আসিও নি। এটা কি ছিল দিদিভাই, কি ছিল? দর্শক বন্ধু তোমরাই বলো। যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো, দুটো ঘটনা। আচ্ছা প্রথমে আমি বলবো, সোনাই নামক একজন বোন আমাকে বলেছিল দিদিভাই আমার নামটা বলো। আমি আর্ট গ্যালারি, হ্যাঁ রাইট মনে পড়েছে, আর্ট গ্যালারি থেকে সোনাই, ঠিক আছে আমি নামটা বলে দিলাম। আচ্ছা চলো এবার আমি একে একে সব নামগুলো বলি, গতকালে যারা কমেন্ট করেছো ঘটনা, ঠিক আছে? আচ্ছা, পিঙ্কি খাতুন, শ্রাবন্তী ভট্টাচারিয়া, সন্তুর দুনিয়া, মঞ্জুষা নন্দী, পূজা যাদব, দেবাশিস ভট্টাচার্য, শ্বেতা বিশ্বাস, বাপলি মল্লিক, মিলি চক্রবর্তী, বর্ষা বিন্দাস লাইভ থেকে, সোমা কর, রূপা দে, দেবাশিস মিত্র। আচ্ছা বৃষ্টি, তুমি কিন্তু টপ কমেন্টের মধ্যে উঠতে পারবে আমার মনে হচ্ছে। আই হোপ কি তুমি অনেক অনেক কমেন্ট, অনেক হার্ট আমাকে পাঠাচ্ছ। আচ্ছা সেটা তো আমি আসছি, এই সপ্তাহতেই আসবো। আচ্ছা নামগুলো বলি, সোনালি পাল, মিতালি চক্রবর্তী, নৌওয়ান ভাই, আব্দুল ভাই, আমাদের পিয়ালি, অভিজিৎ নাথ। আচ্ছা অভিজিৎ নাথের আইডি থেকে করা, আমাকে যে বোন কমেন্ট করেছে তার নাম হচ্ছে শর্মিলা নাথ, বলে দিলাম। আচ্ছা তনু নন্দী ফার্স্ট কমেন্ট করেছে, তনু নন্দী কালকে দিদিভাই। আচ্ছা পিন্টু ঘোষ, আচ্ছা রিয়া দেবনাথ, রিয়া কিন্তু আমাদের 3টে চ্যানেলই ফলো করে। তোমরা সবাই যারা কমেন্ট করেছো বা আজকের ঘটনা শুনছো, তোমরা কি আমাদের 3টে চ্যানেল ফলো করো? না করলে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু পিন করা থাকবে লিঙ্কগুলো, অবশ্যই করে নিও। মানে আমাদের 3টে চ্যানেল বলতে এটা তো বেঙ্গলি ব্লগার সোনা, আর একটা আছে ভূত সত্যি, আর একটা আছে সোনা কথা। তো যদি না করে থাকো তাড়াতাড়ি করে নেবে। আর ইনস্টার কিন্তু লিঙ্কও দেওয়া আছে, তো লিঙ্কে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ফলো করতে পারো চাইলে, আর নামগুলোও কিন্তু জানতে পারো হোটেলের, তোমাদের ভালোর জন্যই বলছি। বনানী কর্মকার দিদিভাই, দিদিভাই কিন্তু প্রচণ্ড পরিমাণে কমেন্ট করেন, আর খুব ভালো লাগে দিদিভাই ব্যারাকপুরেই থাকেন। আর সব থেকে বড় কথা দিদিভাই আমাদের 3টে চ্যানেলে কিন্তু ফলো করেন। বর্ষা সরকার, রিনা সিনহা, ভাস্কর অধিকারী, সুজাতা দাস, জল্পনা মজুমদার, আর আছে হচ্ছে শম্পা চক্রবর্তী, অর্পণ রয়, মাহি রয়, সোমা দেবনাথ, তাড়াতাড়ি বলে দিচ্ছি, সুমনা রয়, আচ্ছা কেকা চক্রবর্তী, রাজীব জাসওয়াল। তো চলো সুদীপ্ত ব্যানার্জি, আর ও সুমন রয়, দেখেছো আমি খুব তাড়াতাড়ি করছি, অন্তরা ড্যান্স, নেহা মাইতি, সোনালি পাল, তানিয়া আচার্যি। তো চলো আজকের মতো রাখছি, যেতে যেতে হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জি, চলো লাস্ট সুপর্ণা বলে আমি এখানেই নামটা রাখলাম। আয়ুষী লাইভ স্টোরি, দেখো রাখবো করে পড়েই যাচ্ছি। তো চলো তোমরা কমেন্ট করতে থাকো, অ্যাকচুয়ালি খুব আর্জেন্ট একটা কাজ এসে গেছে, যার জন্য আমাকে এক্ষুনি উঠতে হবে। মহুয়া পাল হাতে ঘোরাতে পেয়ে গেলাম, বলে দিচ্ছি, প্রদীপ দাস, সায়নী চক্রবর্তী। তো চলো আজকের মতো এখানেই রাখি, আশা করি যাদের নাম মিস করে গেলাম কেউ খারাপ ভেবো না। স্বপ্না হালদার, যাকে যাকে আমি দেখে নিচ্ছি বলে দিচ্ছি, প্যান্থার গেমিং ওয়াইটি, সুজাতা দা, আরেকটি লাস্ট আমি নাম বলে দিই, সেটা হচ্ছে দ্য ওয়ে টু মোটিভেট। আচ্ছা আজকের মতো রাখছি, আমার কিছু আর্জেন্ট কাজ এসে গেছে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, চলো।